প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ট্যাগ কোশ্চেন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। প্রথম দুই পার্টে আমরা ট্যাগ কোশ্চেনের 10টি রুল আলোচনা করেছিলাম। এই পার্টে ট্যাগ কোশ্চেনের আরো 5টি রুল আমরা আলোচনা করব। রুল 11, স্টেটমেন্টে যদি দেশের নাম অথবা দ্য মুন, জাহাজের নাম, কোন দেবীর নাম কিংবা নারী অর্থে ব্যবহৃত হয় এমন কোন বস্তু সাবজেক্ট হয়, তবে ট্যাগ কোশ্চেনে তাদের সাবজেক্ট হবে শি। যেমন বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, এখানে সাবজেক্ট বাংলাদেশ এবং অক্সিলারি ভার্ব হিসেবে আছে ইজ। সুতরাং আমরা লিখব, isn't she। দ্বিতীয় সেন্টেন্স, the moon is the symbol of love, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আছে is এবং সাবজেক্ট the moon। সুতরাং এখানেও আমরা ট্যাগ কোশ্চেন করব isn't she। তৃতীয় সেন্টেন্স, টাইটানিক is considered as the biggest ship, একই নিয়মে অক্সিলারি ভার্ব is স্টেটমেন্টে কোনো নেগেটিভ শব্দ না থাকার কারণে আমরা লিখব isn't এবং টাইটানিকের কারণে she। আবার স্টেটমেন্টে যদি দ্য সান দেবতার নাম কিংবা পুরুষার্থে ব্যবহৃত হয় এমন কোন বস্তু সাবজেক্ট হয়, তবে ট্যাগ কোশ্চেনে তাদের সাবজেক্ট হবে হি। লক্ষ্য করো, প্রথমে রুলে আমরা দেখেছি নারী অর্থে ব্যবহৃত হয় এমন কোন কিছু শব্দের জন্য আমরা ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট করব শি, আর এখানে পুরুষবাচক বা পুরুষ অর্থে ব্যবহৃত হয় এমন কিছু ওয়ার্ড সাবজেক্ট হলে আমরা ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট করব হি। যেমন the sun is called the father of world, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে স্টেটমেন্টের অক্সিলারি ভার্ব আছে is, সুতরাং আমরা এখানে is নিলাম। স্টেটমেন্টের নেগেটিভ ওয়ার্ড নাই, সুতরাং isn't, আর the sun সাবজেক্ট হওয়ার কারণে he। দ্বিতীয় সেন্টেন্স, অ্যাপোলো is the god of all power, অ্যাপোলো is the god of all power, অ্যাপোলো একজন গ্রিক দেবতা। এখানেও আমরা নিলাম isn't he। এবার রুল 12। রুল 12 হলো স্টেটমেন্টে যদি একাধিক সেন্টেন্স সাবজেক্ট থাকে তবে সর্বোচ্চ শেষ সেন্টেন্সকে গণ্য করতে হবে। অর্থাৎ একাধিক সেন্টেন্স যদি সাবজেক্ট, অর্থাৎ আমাদের স্টেটমেন্টে যদি একাধিক সেন্টেন্স থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করব শুধুমাত্র শেষের সেন্টেন্স অনুযায়ী। যেমন I have won Davy lottery, now it is necessary to contact the American embassy। আমাদের শেষের সেন্টেন্সটি হলো now it is necessary to contact the American embassy। সুতরাং আমরা এখন ট্যাগ কোশ্চেন করব এই অংশ অনুযায়ী, অর্থাৎ এটাই আমাদের স্টেটমেন্ট। তো এই স্টেটমেন্টে অক্সিলারি ভার্ব আছে is, আমরা is নিলাম। now it is necessary to contact the American embassy, এর মধ্যে কোনো নেগেটিভ শব্দ নাই, সুতরাং আমরা is এর সাথে not এর কন্ট্রাকশন করলাম। এই অংশের সাবজেক্ট ইট, সেজন্য আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট নিলাম ইট কোশ্চেন, isn't it, এটি আমাদের ট্যাগ কোশ্চেন। বি নাম্বার, ফর ফিলিং আপ ফর্ম ইউ নিড অ্যান ইন্ট্রোডিউসার, এটি একটি সেন্টেন্স। ফাইন্ড এনিওয়ান, এটি আরেকটি সেন্টেন্স। আমরা তাহলে ট্যাগ কোশ্চেন করব ফাইন্ড এনিওয়ান দিয়ে। এখানে ফাইন্ড আছে, অর্থাৎ ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, দ্যাট ইজ একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স এর ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। উইল ইউ কেন হলো সেটি যদি না বুঝতে পারো তাহলে পূর্ববর্তী পার্টগুলো তোমরা একবার দেখে নাও, যেখানে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের রুলগুলো আলোচনা করেছি।
নেক্সট সেন্টেন্স, আই ওয়েন্ট টু ইউ ইন মাই ডিস্ট্রেস, একটি সেন্টেন্স। আই বেগড ইউর হেল্প, এটি আরেকটি সেন্টেন্স। আর শেষে আরেকটি সেন্টেন্স, বাট ইউ ডিডন্ট হেল্প মি। আমরা এখন ট্যাগ কোশ্চেন করব এই অংশ অনুযায়ী, যেহেতু এখানে তিনটি সেন্টেন্স আছে এবং আমাদের নিয়মটি হলো একাধিক সেন্টেন্স থাকলে শেষের সেন্টেন্স অনুযায়ী ট্যাগ কোশ্চেন করতে হবে। তো এখানে বাট ইউ ডিডন্ট হেল্প মি, অক্সিলারি ভার্ব আছে ডিড, ডিডের পরে নট আছে, সুতরাং আমরা ডিডের পরে আমাদের ট্যাগ কোশ্চেন এর নট লিখব না, এখানে সাবজেক্ট হলো ইউ, সেজন্য আমরা এখানে লিখব ডিড ইউ, কোশ্চেন মার্ক underline. Next sentence, father sent me to inform you the matter, এটি একটি সেন্টেন্স, এখানে শেষ। পরবর্তী সেন্টেন্স, I went to inform you, আরেকটি সেন্টেন্স, এবং সর্বশেষ সেন্টেন্স, but then you are busy with your study। এই অংশের পরে অর্থাৎ এই সেন্টেন্সটির পরে আমাদেরকে ট্যাগ কোশ্চেন করতে হবে। এখানে আমরা ট্যাগ কোশ্চেন করব এই সেন্টেন্স অনুযায়ী, বাট দেন ইউ আর বিজি। লক্ষ্য করো এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আছে ওয়্যার, সে কারণে আমরা ট্যাগ কোশ্চেনের প্রথমে ওয়্যার নিলাম। যেহেতু স্টেটমেন্টে অর্থাৎ বাট দেন ইউ আর বিজি ইন ইউর স্টাডিজ এই অংশে কোনো নেগেটিভ শব্দ নেই, এই জন্য আমরা ওয়্যারের সাথে নটের কন্ট্রাকশন করে নিলাম ওয়্যারেন, এবং সাবজেক্ট ইউ থাকার কারণে আমরা এখানে সাবজেক্ট হিসেবে নিলাম ইউ, অর্থাৎ আমাদের ট্যাগ কোশ্চেন হলো ওয়্যারেন্ট ইউ। এবার রুল 13, স্টেটমেন্টের সাবজেক্ট যদি দিস বা দ্যাট হয় তবে ট্যাগ কোশ্চেনে তাদের সাবজেক্ট হবে ইট, আর স্টেটমেন্টের সাবজেক্ট যদি দিস বা দোজ হয় তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। সংক্ষেপে আমরা ধরে নিতে পারি যে দিস সিঙ্গুলার, সুতরাং ইট হবে, আর দিস প্লুরাল, সুতরাং দে হবে। যেমন দিস ইজ অ্যান এক্সপেন্সিভ নেকলেস, এই অংশে ট্যাগ তাহলে আমরা করব প্রথমে ইজ নিলাম, যেহেতু নেগেটিভ শব্দ নেই এই জন্য ইজ এন, এবং দিস এর কারণে ইট। আবার বলি, যেহেতু এখানে ইজ আছে এবং স্টেটমেন্টে কোনো নেগেটিভ শব্দ নেই সেজন্য আমরা এখানে নিলাম ইজ এন, আর আমাদের নিয়মটি হলো স্টেটমেন্টের সাবজেক্ট যদি দিস থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে ইট, সেজন্য আমরা নিলাম ইজন্ট ইট। 2 নাম্বার, দ্যাট ওয়াজন্ট আ বিগ সারপ্রাইজ, দ্যাট ওয়াজন্ট আ বিগ সারপ্রাইজ, এখানে ওয়াজন্ট আছে, ওয়াজন্ট থাকার কারণে আমরা ট্যাগ কোশ্চেনে নিলাম ওয়াজ, এবং দ্যাট এর কারণে আমরা নিলাম ইট। আমাদের ট্যাগ কোশ্চেনটি হলো ওয়াজ ইট। এবার পরবর্তী সেন্টেন্সটি খেয়াল করো, দোজ আর ভেরি নটি চিলড্রেন, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আর আছে এবং কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, এই জন্য আমরা নিলাম আর এন, আর দোজ এর কারণে আমরা নিলাম দে, এই মিলে হলো আর এন দে। একইভাবে 4 নম্বর সেন্টেন্স, দিজ আর ইয়োর্স, দিজ আর ইয়োর্স, আর আমরা ট্যাগ কোশ্চেন প্রথমে আর নিলাম, স্টেটমেন্টে নেগেটিভ ওয়ার্ড নাই, সুতরাং নিলাম আর এন, এবং দিস থাকলে হয় দে, অর্থাৎ আমাদের ট্যাগ কোশ্চেনটি হলো আর এন দে। এবার আমরা পরবর্তী রুলে চলে যাচ্ছি, রুল 14, স্টেটমেন্ট এর যদি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বা ইউজ টু থাকে তবে ট্যাগ কোশ্চেনের অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডাজ বা ডিড হবে, অর্থাৎ ডু হবে, ডাজ হবে নাকি ডিড হবে সেটা নির্ভর করবে পারসন এবং ভার্বের উপর। তো আমরা উদাহরণ খেয়াল করি, ফাদার ইউজ টু রিসাইট ফ্রম দ্য হোলি কুরআন, এখানে ইউজড আছে ফার্স্ট ফর্ম, সেজন্য আমরা নিলাম ডিড, যেহেতু স্টেটমেন্টে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই সুতরাং আমরা নিলাম ডিডেন্ট, এবং স্টেটমেন্টের সাবজেক্ট ফাদার হওয়ার কারণে আমরা নিলাম হি, সুতরাং আমাদের উত্তরটি হলো ডিডেন্ট হি।
দ্বিতীয় সেন্টেন্স, হি হ্যাজ টু গো নাও। যেহেতু হ্যাজ আছে ভার্বের সাথে প্রেভিয়াস আছে, তাই আমরা নিলাম ডাজ। নেগেটিভ ওয়ার্ড না থাকার কারণে নিলাম ডাজেন্ট, এবং হি সাবজেক্ট অর্থাৎ স্টেটমেন্টের সাবজেক্ট হি, তাই আমরা ট্যাগ কোশ্চেন নিলাম ডাজেন্ট হি। তবে তোমরা যদি হ্যাজেন্ট হি লেখো সেটাও ভুল হবে না। দ্বিতীয় সেন্টেন্স একইভাবে, উই হ্যাড টু ফাইট ফর আওয়ার মাদারল্যান্ড। যেহেতু হ্যাড আছে, হ্যাড ফার্স্ট ফর্ম, সেই জন্য আমরা ডিড নিলাম, কোনো নেগেটিভ ওয়ার্ড না থাকার কারণে নিলাম ডিডেন, এবং স্টেটমেন্টের সাবজেক্ট উই থাকার কারণে আমরা নিলাম উই। আবার তোমরা যদি এখানে হ্যাড এন্ড উই লেখো সেটাও ভুল হবে। এবার চলে যাচ্ছি পরবর্তী রুলে, অর্থাৎ রুল 15-এ। রুলটা একটু বড়, ভালো মতো খেয়াল করো। হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, উড সুনার, এগুলোকে ডিফেক্টিভ অক্সিলারি ভার্ব বলা হয়। এগুলো সমন্বয়ে গঠিত সেন্টেন্স ঠিক প্রেজেন্ট এবং পাস্ট উভয় টেন্সই হতে পারে। সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডাজ বা ডিড ব্যবহার করা যেতে পারে। তবে আমরা অধিকাংশ ক্ষেত্রে উড বা হ্যাডকেই অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। অর্থাৎ আমরা যদি উড বা হ্যাডকে গ্রহণ করে ট্যাগ কোশ্চেন করি তাহলে জিনিসটা আমাদের জন্য সহজ হয়ে যায়। তারপরে আমরা জানার জন্য জেনে রাখি যে এমন ক্ষেত্রে, অর্থাৎ হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদারের ক্ষেত্রে আমরা ডু, ডাজ বা ডিড ব্যবহার করতে পারি। যেমন ইউ হ্যাড বেটার গো, যেহেতু অক্সিলারি ভার্ব হিসাবে এখানে হ্যাড আছে এবং কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, সুতরাং আমরা নিলাম হ্যাডেন এবং স্টেটমেন্টের সাবজেক্ট ইউ। এই ট্যাগ কোশ্চেনে আমরা সাবজেক্ট হিসেবে নিলাম ইউ। দ্বিতীয় সেন্টেন্স, ইউ উড রাদার ডু ইট। একইভাবে যেহেতু নেগেটিভ শব্দ নেই, এই জন্য আমরা নিলাম উডেন এবং ট্যাগের সাবজেক্ট করলাম ইউ, উডেন ইউ। 3 নাম্বার, she would sooner come। একই নিয়মে আমরা উডেন্ট নিলাম এবং she কেই সাবজেক্ট হিসেবে গ্রহণ করলাম। boys would rather leave the playground। এখানেও উড আছে এবং কোনো নেগেটিভ শব্দ না থাকার কারণে আমরা নিলাম উডেন্ট। আর সাবজেক্ট যেহেতু বয়েজ অর্থাৎ প্লুরাল, আমরা জানি কোনো প্লুরাল সাবজেক্ট থাকলে ট্যাগ কোশ্চেন আমাদেরকে নিতে হয় দে, সে কারণে আমরা নিলাম উডেন্ট দে। রুল 16, কমপ্লেক্স সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করতে হলে প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী করতে হবে। প্রিন্সিপাল ক্লজ কি বা কিভাবে প্রিন্সিপাল ক্লজ চিহ্নিত করব সেটি আমি অন্য কোনো টিউটোরিয়ালে দেখাবো। আজকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোনটা প্রিন্সিপাল ক্লজ। Since he was ill, he could not go to school। এই অংশে আমরা ট্যাগ কোশ্চেন করেছি could he। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে he could not go to school এটা প্রিন্সিপাল ক্লজ, আর সে কারণে ট্যাগ কোশ্চেন হয়েছে could he। দ্বিতীয় সেন্টেন্স খেয়াল করো, you can go to bed after you have finished your homework। এখানে আমাদের প্রিন্সিপাল ক্লজ হলো ইউ ক্যান গো টু বেড, সুতরাং আমাদের ট্যাগ কোশ্চেন হবে কান্ট ইউ। দ্বিতীয়টি দেখো, পিপল সে দ্যাট দ্য কিং ওয়াজ ভেরি পাওয়ারফুল। পিপল সে দ্যাট দ্য কিং ওয়াজ ভেরি পাওয়ারফুল। The king was very powerful, এটি হলো এখানকার প্রিন্সিপাল ক্লজ, সুতরাং আমরা লিখলাম wasn't। the king যেহেতু সাবজেক্ট, সুতরাং আমরা লিখলাম he, wasn't he। তবে
এখানে যদি আবার তোমরা পিপল সে দ্যাট কে ধরে যদি তোমরা ট্যাগ কোশ্চেন করো, সেটিও ভুল হবে না। অর্থাৎ তখন আমরা লিখব ডোন্ট দে। ফোর নাম্বার, আনলেস ইউ ওয়াক ফাস্ট ইউ উইল মিস দ্য ট্রেন। এখানে ইউ উইল মিস দ্য ট্রেন এটি হলো প্রিন্সিপাল ক্লজ, সুতরাং আমরা ট্যাগ কোশ্চেন করব। যেহেতু এখানে উইল আছে, উইল এবং নট নেই, তাই উইল আর নটের কন্ট্রাকশন করে হলো অন ইউ। নেক্সট সেন্টেন্স, ইফ ইউ স্টাডি হার্ড ইউ ক্যান অবটেইন এ প্লাস। এখানে ইউ ক্যান অবটেইন এ প্লাস এটি হলো প্রিন্সিপাল ক্লজ, তাই আমরা লিখলাম কান্ট ইউ। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে স্টেটমেন্টের সাবজেক্ট হলো ইউ, সে কারণে আমরা এখানে ইউ ব্যবহার করেছি। অক্সিলারি ভার্ব ক্যান এবং এই অংশটির মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড না থাকার কারণে আমরা লিখলাম কান্ট ইউ। তো ধন্যবাদ তোমাদেরকে ধৈর্য ধরে দেখার জন্য। আশা করি যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে অবশ্যই কিছু শিখতে পারবে। যদি তোমাদের বিশেষ কোনো মন্তব্য থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেষ্টা করব সেইগুলোকে রিপ্লাই দেওয়ার। সবাইকে ধন্যবাদ।